জয় হিন্দ, জয় ভারত। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে তোমাদের আমি অঙ্কের প্রিভিয়াস ইয়ারের সেট করব, যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের সঠিক পথে আমি তোমাদের পরিচালিত করব। সেই কথা মতো আমি অঙ্কের ক্লাসটা আমি নিয়ে চলে এসেছি। দেখো, আমার এই ক্লাসটার সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক হলো আমি তোমাদেরকে টোটাল 10টা ক্লাস করাবো। ওকে, এই যে 10টা ক্লাস করাবো না, এই 10টা ক্লাস তোমরা অঙ্কের করে যাবে, সেই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। অর্থাৎ 10টা ক্লাস মানে 10টার অঙ্কের টাইপ। ওকে, তো আমি বেশি ক্লাস করাবো না, জাস্ট 10টা ক্লাস করাবো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রত্যেকটা অঙ্ক টাইপকে কিন্তু মাথায় কিন্তু ভালোভাবে ভরে রেখে দেবে। ওকে, আজকে আমি এসএসসি জিডি কনস্টেবলে 2024-এর 6/3/2024 যে প্রশ্নটা এসেছে তোমাদের, যেটা হচ্ছে 12:30 থেকে 12:30-র মধ্যে যে পরীক্ষাটা হয়েছে, সেই শিফটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হবে, জাস্ট ক্লাসটা একটু মনোযোগ সহকারে করতে থাকো। দেখো, অঙ্কগুলো বলেছে 10 জন ব্যক্তি একটি দলে 85 কেজি জনের একজন ব্যক্তির জায়গায় একজন নতুন ব্যক্তি আসলে দলের গড় ওজন 3.5 কেজি বৃদ্ধি পায়। নতুন ব্যক্তির গড় ওজন কত? খুব একটা কঠিন অঙ্ক না, জাস্ট নর্মাল। প্রত্যেকটা অঙ্কের টাইপকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং আমি কীভাবে সলিউশনগুলো করছি তোমরা একটু কাইন্ডলি দেখবে। আর যারা অঙ্ক পারো তাদের তো খুবই ভালো, যারা পারো না শিখে নাও। দেখে নাও, 10 জন যদি ব্যক্তির গড় ওজন যদি আমার 85 কেজি হয়, সিম্পল লজিকে ভাববে, 10 জন ব্যক্তির গড় ওজন যদি 85 কেজি হয়, একজন ব্যক্তির জায়গায় আরেকজন আসলো, অর্থাৎ এই 10 জনের ব্যক্তি থেকে একজন ব্যক্তি চলে গেল, 9 জন হলো, এবং আরেকজন ব্যক্তি আসলো, অর্থাৎ সেই 10 জনই হলো, তাই না? ব্যক্তি কিন্তু সেই আমার 10 জনই হলো, এবং এই ব্যক্তিদের গড় ওজন কিন্তু 3.5 কেজি বেড়েছে। তাহলে বলো, এই 10 জন ব্যক্তির ওজন যদি 3.5 কেজি করে বাড়ে, তাহলে টোটাল কত ওজন বাড়ছে? অর্থাৎ 10 গণিত আমি 3 করব, তাহলে আমার এখান থেকে হয়ে যাবে 35 কেজি, টোটাল 35 কেজি। দিয়ে আমাকে বলেছে নতুন ব্যক্তির গড় ওজন কত। তাহলে আগে ছিল আমার টোটাল 85 কেজি, আর এখন যে নতুন আমি পেয়েছি সেটা হচ্ছে 35 কেজি। অর্থাৎ 85 আর 35 যোগ করলে পেয়ে যাই আমরা 120 কেজি, অর্থাৎ নতুন ব্যক্তির গড় ওজন 120 কেজি। আশা করি অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। তারপরে পরবর্তী অঙ্কের দিকে চলে যাব। অবশ্যই ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর আমার টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও, সমস্ত ক্লাসের পিডিএফ সব তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তারপরের অঙ্কটা করার চেষ্টা করব। বলেছে 5-এর, এই যে 5 এর সঙ্গে 4/7 এক প্রকার আনুপাতিক সম্পর্কে রয়েছে, তাহলে 1/64 এর সঙ্গে কোন ভগ্নাংশটি সেই একই রকম সম্পর্কে রয়েছে? এইটা আমার মূল ছিল প্রশ্ন। তাহলে এখান থেকে প্রশ্নটাকে আমি সলিউশন করলে কী বেরিয়ে আসে? তাহলে আমি বলতে পারি যে 5/16 এটা একটা আমার কিসের সাথে আনুপাতিক সম্পর্কে রয়েছে? 4/7-এর। এই 5/16 4/7-এর সাথে একটা আনুপাতিক সম্পর্ক রয়েছে। ঠিক একই রকমভাবে তাহলে 1/64 এটা আমার কীরকম একটা আনুপাতিক সম্পর্ক ভগ্নাংশ রয়েছে? আমি ধরে নাও এটাকে আমি এক্স ধরে নিলাম। ওকে, এটাকে আমি এক্স ধরে নিতে অবশ্যই পারি, তো এক্স ধরে নিতে, তাই না? তো এখান থেকে আমার সলিউশন করলে কি বেরিয়ে আসে? আমি এটাকে গুণ দিয়ে উল্টে দেব। প্রথমে হচ্ছে 5/16, আমি এই যে ইস্টু, এটা তো মানে প্রত্যেকে জানো যে ইস্টুকে আমরা ভাগ দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে যদি আমি গুণ দিই তাহলে আমার এটা উল্টে যাবে, 7টা উপরে চলে আসবে, 4টার নিচে চলে আসবে। অনুরূপভাবে 1/64কেও যদি আমি এর নিচে এক্সের নিচে কিছু নাই, মনে তো 1 রয়েছে, তাহলে এটাকে যদি আমি উল্টাই তাহলে কি হয়ে যাবে? 1/x। তাহলে আমি সমীকরণ থেকে আমি কি বুঝতে পারলাম? যে এই সমীকরণ থেকে আমি বুঝতে পারছি যে আমার পুরোপুরি কাটা চলে যাবে। কাটাকাটি আমি করে নিচ্ছি। দেখে নাও, 4×16 নিচে নিচে অবশ্যই কাটতে পারি সমানের। এই 4 কেটে গেল, তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকলো কত? আমার পড়ে থাকলো হচ্ছে 35, উপরে 5×7 35, উপরে 5×7 35, আর নিচে কিছু নাই মানে 1 রয়েছে, সমান সমান এদিকে রয়েছে 1/x। তাহলে আমার আলটিমেটলি উত্তরটা কত হয়েছে? 35-এর সাথে নিশ্চয়ই এক্সের গুণ হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে 35x = 1। তাহলে এক্সের মান হয়ে যাবে 1/35, অর্থাৎ এটাই আমার উত্তর। কয় নম্বর অপশান আছে একটু দেখে নাও, লক করে নাও। অপশান বি এ রয়েছে 1/35। আশা করছি অঙ্কটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে বিকাশ 2টো সাইকেল কিনেছে। বলেছে প্রথমটা কিনেছে 15,000 টাকায়, আর দ্বিতীয়টা কিনেছে 14,000 টাকায়। এবার এই 2টো সাইকেলকে যখন তিনি বিক্রি করেছে, একটাই দেখছে যে তার 10%, একটাই দেখছে যে 10% লাভ হয়েছে, এবং পরবর্তী দ্বিতীয় যে সাইকেলটা কিনেছে সেখানে দেখছে তার 20% কিন্তু লস হয়েছে। তাহলে আলটিমেটলি তার সামগ্রিক লাভ বা কত হয়েছে সেটাই কিন্তু আমাকে প্রশ্নের উত্তরে জানতে চেয়েছি। ওকে, তাহলে এখান থেকে
আমরা সলিউশন করার চেষ্টা করব। কি করব, প্রথমত বিকাশ যে দুটো সাইকেল কিনেছে, প্রথম সাইকেলটাকে আমরা বের করব। প্রথমত হচ্ছে এটা হচ্ছে প্রথম সাইকেল, এটা হচ্ছে দ্বিতীয় সাইকেল। ওকে, দ্বিতীয় সাইকেল। তাহলে প্রথম সাইকেলটা আমার যে 15,000 টাকায় আমি কিনেছিলাম 10% লাভে, অর্থাৎ কি করব, 10% লাভে বলতে 10/100। তাহলে আমার আলটিমেটলি আমার দাম কত হচ্ছে, দুটো শূন্য এখানে যদি কাটা যায় তাহলে আমার এখানে থাকছে 1500 টাকা, তাই না? এখানে আমার 1500 টাকা কী হচ্ছে, লাভ হচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি দ্বিতীয় সাইকেলটার ক্ষেত্রে যখন আমি 20% ক্ষতি হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা একটু কাইন্ডলি মনে রাখবে। তাহলে দ্বিতীয়টা আমার কত বলেছে একটু দেখে নাও। দ্বিতীয়টা বলেছে যে 1400 টাকা, 14,000 টাকায় আমি যখন এই সাইকেলটাকে 20% ক্ষতিতে আমি যখন লস করছি বিক্রি করার সময়, তাহলে আলটিমেটলি আমার কত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে পেয়েছি 14 দুগুণ 28, টোটাল 2800 টাকা আমার কি হলো, এখান থেকে আমার ক্ষতি হয়েছে। তাহলে আমার সামগ্রিক লাভ বা ক্ষতি কত হয়েছে, আমি বলতে পারি স্যার যে এখান থেকে আমি যদি আমি এই 2800 থেকে টোটাল যে আমাদের ক্ষতি হয়েছিল 2800 থেকে যদি আমি 1500 টাকা বাদ দিই, তাহলে আমার যে ইকুয়েশনটা পড়ে থাকে বা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমার 1300 টাকা। তাহলে আমি স্যার বলতে পারি যে আমার 1300 টাকা কিন্তু সামগ্রিক লাভ বা ক্ষতি হয়েছে, এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। অর্থাৎ 1300 টাকা আমার টোটাল ক্ষতি হয়েছে। অপশান সিকে লক করবে। স্যার এক্সট্রিমলি সরি স্যার, স্ক্রিনটা একটু যাই হোক প্রবলেম হয়ে গেছিলো, তো যাই হোক ঠিক হয়ে গেছে এবার। তারপরের অঙ্কে চলে যাব। তো দেখো তার পরের অঙ্ক স্যার কী বলেছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলেছে এবং একটি সংখ্যা 21 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি স্যার, এখান থেকে আমরা করতে পারি স্যার যে দুটো আমরা প্রত্যেকেই জানি যে লসাগু গুণ গসাগু সমান সমান একটি সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। স্যার এটা আমাদের সূত্র। ওকে, তাহলে লসাগু কত রয়েছে, তোমরা বলবে লসাগু রয়েছে 147 আর গসাগু রয়েছে 7। এখান থেকে একটি সংখ্যা বলে দেওয়া রয়েছে 21, তাহলে অপর সংখ্যাটাকে আমি এক্স ধরতেই পারি বা দ্বিতীয় লিখে রেখে দাও, কোনো সমস্যা নেই। এখান থেকে কাটাকাটি করলে হয় 3 7 21, আমি 7কে 21 দিয়ে কাটাকাটির পর 3 বেরোলো। আবার এই 3কে আমি 147কে কাটছি, 3 4 12, 2 থাকছে, অর্থাৎ 3 9 27। অর্থাৎ এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি যে এক্সের মানটা আমার 49 বেরোচ্ছে। এটা একটা সিম্পল অঙ্ক ছিল, খুব একটা কঠিন ছিল না, আশা করছি বোঝাতে পেরেছি। তারপরের অঙ্কে চলে যাব। দেখে নাও, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। আমি তোমাদেরকে একটা সূত্র রেফার করব। যখন দেখবে শতকরা অঙ্কের ক্ষেত্রে অনলি একটা পার্সেন্টেজ থাকবে, ওকে, অনলি একটা পার্সেন্টেজ থাকবে, তখন তোমরা কি করবে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা পার্সেন্টেজ রয়েছে, শুধু 5% কমে। তার মানে এই একটা পার্সেন্টেজের একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে x/100, এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু 100, অর্থাৎ সূত্রটা বলতে গেলে x 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100, এটা হচ্ছে আমার সূত্রটা। ওকে, তোমরা বলবে যে স্যার প্লাস মাইনাস কেন লিখলেন, অবশ্যই যখন ক্ষতি হবে তখন আমি বসাবো মাইনাস, আর যখন লাভ বলবে তখন আমি বসাবো প্লাস। এই সূত্রটা একটু মনে রেখো, তাহলে তোমার অঙ্কটা করতে খুব সুবিধা হবে। ওকে, তাছাড়া সূত্র ছাড়াও হবে, সূত্র ছাড়া কেন হবে না, সেটাও হবে, কিন্তু সূত্রতে খুব ফাস্ট হয়ে যাবে। একটা পার্সেন্টেজ দেখলেই তোমার মাথায় খেলবে এই সূত্রটা। তাহলে আমার এক্সের জায়গায় আমি বলতে পারি যে স্যার এটা আমার 5 এবং 100। এবার এখানে 5% কমে যায়, তাহলে 100 থেকে -5 করব, কারণ এখানে এক্সের ভ্যালুটা 5 বসাবো, ইন্টু 100 করব। তারপরে এখান থেকে 5/95 পাচ্ছি, তারপরে এখান থেকে আমরা 100 পাবো। এটাকে কাটাকাটি করলে 5 19 সং 95, অর্থাৎ আলটিমেটলি পড়ে থাকছে 100/19। এই 100/19কে যদি আমরা মানে আর কি সলিউশন করি, তাহলে এখান থেকে আমার মেনলি বেরিয়ে আসবে কত। তো মেনলি এখান থেকে আমার প্রথমে যে কত দিয়ে যাচ্ছে এটাকে একটু আমি দেখে নিব, যে এটা সম্ভবত থেকে সলিউশন করলে কি বেরিয়ে আসে, যে 19কে বলবো যে 5 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 5 19 সং 95, আবার 5 থাকবে, অর্থাৎ 50 থাকছে, যেটাকে আমি কত দিয়ে দেবো, মোটামুটি সরি শুধু 5 থাকছে, একটু ভুল হয়ে গেল। ওকে, যাই হোক আমি করে দিচ্ছি, নিচে শুধু 5 থাকছে। এবার দশমিকের বদলে একটা কি নিব, শূন্য নিব। তারপরে আমি সেটাকে 19 দুগুণ 38 দিয়ে দিব, 19 দুগুণ 38 দিব। তাহলে আমার উত্তর বুঝতে পারছি যে 5.2। আমি অপশানে যেহেতু আমি পেয়ে গেছি, আর আমি বেশি করলাম না। ওকে, তারপরের অঙ্কে চলে যাব। তারপরের অঙ্কটা দেখে নাও স্যার। এটা রয়েছে যে রমেশ 4000
4 বছরের জন্য বার্ষিক 7.5% সরল সুদের হারে বিক্রমের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি ধার নেয়। খুবই ভালো করেছো তুমি। বলেছে রমেশ সুদ বাবদ মোট 18,600 টাকা দিয়ে থাকে তবে ধার নেওয়া অর্থরাশির পরিমাণ কত। দেখো খুবই একটা সহজ অঙ্ক, কিচ্ছু করবো না, জাস্ট ফর্মুলায় ফেলবো। সরল সুদের ফর্মুলা তোমরা বলবে স্যার I = PTR/100। এটা আমরা প্রত্যেকে জানি, এটা আমার সরল সুদের ফর্মুলা। এখানে আমাকে সুদ বলে দিয়েছে কত, 100 অর্থাৎ 18,600 টাকা সুদ বলে দিয়েছে। আসলটাই স্যার আমাকে জানতে চেয়েছে, সেটাকে স্যার আমি এক্স ধরে নিতে পারি বা আসলটাকেও শুধু লিখে রাখতে পারি। এখান থেকে টাইম স্যার আমার 4 বছর বলে দিয়েছে, আর এখান থেকে আমি করতে পারি 7.5% রেট। এটাকে আমি করলেই নিচে 100, এখানে দশমিক তোলার পর নিচে আমি একটা শূন্য বসাতে পারি। এটাকে আমরা কি করব, কাটাকাটি করব স্যার। কাটাকাটি করলে স্যার আমি এখান থেকে কাটতে পারি 3 25 75, 4 25 তোমরা বলবে যে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা 4 দিয়ে আবার কাটবো, অর্থাৎ 10 হচ্ছে। অর্থাৎ আলটিমেটলি এই 3কে আমি আবার এখানে ওই উপরের 18,600কে কাটবো স্যার। তাহলে আমার কত হচ্ছে, 3কে যদি 18 দিয়ে কাটি 3 6 18 আর 3 2 6, অর্থাৎ দুটো শূন্য। এবার এই দুটো শূন্য নিশ্চয়ই আলটিমেটলি এই নিচের সাথে গুণ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি পুরো ইকুয়েশনটা থেকে আমার কত পড়ে থাকলো স্যার, তোমরা বলবে স্যার এদিকে পড়ে আছে 6200, অর্থাৎ এদিকে সমান সমান পড়ে আছে x/10। তাহলে এটাকে আমার কোনাকুনি গুণ হয়ে যাবে 10 নিশ্চয়ই 62-র সাথে। তাহলে আমার উত্তরটা কত হয়ে যাবে, 62-র পর 3টে 0 স্যার, তারপরে x, অর্থাৎ x-এর ভ্যালু 62,000। ওকে, এটা অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের অঙ্ক করার চেষ্টা করব। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে সরল থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের আসবে, সুতরাং ভালোভাবে শিখতে হবে। দেখো সরল থেকে আমরা করতে গেলে প্রথমত বদমাস, BODMAS, এই জিনিসটা কিন্তু স্যার আমাদের জানতে হবে। প্রত্যেকে অনেকে জানো, তবুও যারা জানো না একবার খুব সহজে বলে দিই, একবার রিভিশন হয়ে যাবে। বি ফর স্যার ব্যাকেট, সেটা থার্ড ব্যাকেট হতে পারে স্যার, সেটা সেকেন্ড ব্যাকেট হতে পারে, কিংবা ফার্স্ট ব্যাকেট হতে পারে। ও ফর অফ, দেখবে বাংলায় অনেক সময় লেখা থাকে সরলে এর কথাটা লেখা থাকে। ডি ফর ডিভিশন, ডিভিশন মানে স্যার ভাগ। তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে স্যার গুণ। এ ফর অ্যাডিশন মানে যোগ। আর এস ফর স্যার সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। অর্থাৎ এটা হচ্ছে বদমাশের নিয়ম। তাহলে প্রথমে আমরা এখানে দেখব যে বি দিয়ে শুরু হচ্ছে, বি কোথাও ব্যাকেট কোথাও রয়েছে, এই ইকুয়েশনটাই নেই। তারপরে ও এফ অফ, এর কথাটা কোথাও রয়েছে, নেই। তারপরে রয়েছে ডিভিশন, ভাগ কথাটা কোথাও রয়েছে, রয়েছে অবশ্যই রয়েছে। দেখো এখানে দেখো 48/4 রয়েছে, তাহলে এই অংশটার কাজ আমরা আগে করব। অর্থাৎ যেমন রয়েছে 96 গুণ 3 যোগ 48কে ভাগ করলে 4 দিয়ে 4 12 48 12 হয়ে থাকে, বিয়োগ 3 গুণ 4। স্যার এবার কার কাজ করব আগে, অবশ্যই স্যার এবার গুণের কাজ করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 4 12, এখানে মাইনাস, এখানে আবার 12, এখানে যোগ রয়েছে যোগ। এখানে 3-এর সাথে 96কে গুণ করলে কত হয় স্যার, 3 6 18, হাত থেকে 1, 3 9 27 আর 2 স্যার 28, অর্থাৎ 288 হয়। এখান থেকে দেখো স্যার এই প্লাস মাইনাস 12 এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে 288, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে স্যার। ওকে, বোঝাতে পেরেছি। তারপরের অঙ্ক চলে যাব। তারপরের অঙ্ক দেখো স্যার, যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কত। স্যার এরকম অঙ্ক তুমি যখনই দেখতে পাবে তোমার মাথায় একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এগুলো কিছু না, এগুলো জাস্ট রুটের মধ্যে করে দিলে উত্তরটা হয়ে যায়। অর্থাৎ এই 4-এর রুট থেকে 2 বেরোবে আর 9-এর রুট থেকে 3 বেরোবে, এগুলো সিম্পল। হ্যাঁ, যদি এখানে থাকতো 16:49 স্যার, তাহলে আমার উত্তর হয়ে যেত 4:7। ওকে, অর্থাৎ 4-এর স্কোয়ার 16, 7-এর স্কোয়ার 49। এভাবে এই অঙ্কগুলো দেখলেই তোমরা সারাস করে করতে পারবে। তো এটা তেমন কোনো কঠিন অঙ্ক ছিল না। তারপরে স্যার তারপরে করবো স্যার খুবই ভালো অঙ্ক চক্রবৃদ্ধি, এবং সবথেকে চক্রবৃদ্ধির এই অর্ধবার্ষিকী সুদের অঙ্কটা খুবই দেয়। স্যার আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করব, অর্ধবার্ষিকী কথায় মাথায় আসলে তোমরা কি বলবে যে অর্ধবার্ষিকী মনে হচ্ছে 6 মাসে কবার দিচ্ছে স্যার, টোটাল 2বার দিচ্ছে, অর্থাৎ 6 মাস 6 মাস। অর্ধবার্ষিকী কারণ বছরে অর্ধেক করে, তার মানে আমার যদি পুরো বছরটা আমাকে নিতে হয় তাহলে আমাকে টোটাল 2বার ক্যালকুলেশন করতে হবে। যদি বলতো স্যার 3 মাস পর পর দেয়, তাহলে স্যার আমি 3 মাস পর পর আমি সেটা বছরে কবার হচ্ছে, তাহলে 3 মাস পর পর করতাম, 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, টোটাল স্যার আমার কত মাস হচ্ছে, 4বার দিতে হচ্ছে বছরে। বোঝাতে পেরেছি। তাহলে এখানে যেহেতু অর্ধবার্ষিকী রয়েছে স্যার, তাহলে বছরে 2বার দিবে। তার জন্য স্যার আমি কি করব, টাইম, অর্থাৎ যে 1.5 রয়েছে টাইম, এই টাইমকে কি করব স্যার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমার স্যার 3 বছর হয়ে গেল টাইমটা, 15 × 2 = 30, যেহেতু দশমিক সেই একই আসবে, অর্থাৎ 3.0 থাকবে, তার জন্য আমার কিন্তু এটা 3 বছরই স্যার হয়ে যাবে। এবার যখন স্যার আমি টাইমকে যখন 2 দিয়ে গুণ করলাম, তখন কিন্তু স্যার আমাকে রেটকেও, অর্থাৎ যে রেট থাকবে স্যার, সে রেটকেও কিন্তু আমাকে কি করতে হবে স্যার, এই 2 দিয়ে কিন্তু 2 সংখ্যাটা দিয়ে কিন্তু স্যার গুণ করতে হবে। এটা একটু মাথায় রেখো স্যার। তাহলে আমরা করব যে
আমার প্রিন্সিপাল অর্থাৎ আসল, আর একদিকে লিখবো আমরা এ ফর অ্যামাউন্ট মানে হচ্ছে স্যার সুদ আসল। তাহলে প্রিন্সিপাল রয়েছে স্যার আমার 10,000 টাকা, ভালো করে বুঝবে স্যার, প্রিন্সিপাল রয়েছে 10,000 টাকা, তাহলে আমার সুদ আসল মিলিয়ে কত টাকা হবে স্যার? এটা যখন আমি সুদ আসল মানে কি, এটা তো আমার আসল, আর আসলের সাথে যখন সুদ যোগ করি সেটা সুদ আসল হয়ে যাবে। অর্থাৎ এই 10,000-এর সাথে তুমি যখন 3,676.31 টাকা যোগ করবে স্যার, তখন এটা হয়ে যাবে 13,000 মানে সরি 1,36,000, মানে হচ্ছে 13,676.31, এটা আমার হচ্ছে, তাই না স্যার? এবার এখানের থেকে স্যার আমি যখন দশমিকটাকে উঠাবো তাহলে এদিকে নিশ্চয়ই আমার আরও দুটো শূন্য যোগ হয়ে যাবে স্যার, তাই তো? এটা তো নর্মাল ব্যাপার, এদিক থেকে যখন দশমিক উঠাবো দুটো শূন্য যোগ হয়ে যাবে। তাহলে আমার স্যার তোমরা এখান থেকে দেখে বুঝতেই পারছো যে এই সংখ্যাটা এটা রয়েছে 100-র কিউব, তাই না? এগুলো কিন্তু এই চক্রবৃদ্ধির কিছু জিনিস কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে স্যার, যেমন 100-র কিউব 11, এই যে সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা কিন্তু 111-র কিউব রয়েছে, ওকে স্যার? এটা কিন্তু একটু কিউবটা বের করে নিতে হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি বুঝতে পারছি যে কী স্যার, এখান থেকে থাকছে আমার 100 আর এখান থেকে থাকছে 111। তাহলে এবার তুমি বলবে স্যার এখান থেকে আমার 100 টাকায় আমার যদি আসল তারপর সুদ আসলে ছিল 100 টাকা, তাহলে আমার সুদ কত টাকা হয়েছে স্যার? তুমি বলবে যে স্যার 11 টাকা। আমরা কার উপর বের করি? সবসময় আসলের উপর বের করি আমরা পার্সেন্টেজ, শতাংশ, অর্থাৎ 11/100 ইন্টু 100, অর্থাৎ 100 কেটে গেল, অর্থাৎ এখান থেকে পড়ে থাকলো 11। এই যে 11 পড়ে থাকলো, এই 11কে কী করবো স্যার? আমরা সবসময় 2 দিয়ে গুণ করবো। কেন স্যার? আমি প্রথমেই বলেছিলাম যেমন আমরা বছরকে 2 দিয়ে গুণ করছি, রেটকেও 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এখান থেকে আমার 11 দুগুণে কে পেয়ে যাবো 22, অর্থাৎ 22% উত্তর হয়ে যাবে স্যার। আশা করছি প্রত্যেকটা অঙ্ক বোঝাতে পেরেছি দাদা ভাই তোমাদের আমি। তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে টেলিগ্রামে অবশ্যই কমেন্ট করবে, পার্সোনাল আমার চ্যাট ওপেন করা রয়েছে, সেখানে তোমরা আমাকে মেসেজ করে বলতে পারো দাদা ভাই আমি এই অঙ্কটা বুঝতে পারিনি। অবশ্যই তোমাদেরকে আমি আবার হেল্প করব, হয়তো রিপ্লাই করতে একটু দেরি হবে, কিন্তু আমি তোমাদের হেল্প অবশ্যই করি। দেখে নাও, এবার বলেছে যে কি 21টা ক্রমিক বিজোড় সংখ্যা রয়েছে, যদি প্রথম 19টা সংখ্যা কোথায় গেল, আচ্ছা, প্রথম 19টা সংখ্যা যদি আমার এক্স হয় তবে শেষ দুটি সংখ্যার গড় কত? খুবই সহজ অঙ্ক, কিচ্ছু কঠিন নয়। তুমি মাথায় একটা জিনিস জেনে রাখো, এই যে 21টা বিজোড় সংখ্যা রয়েছে, আমরা এতটুকু তো আইডিয়া জানি যে জোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা কোনগুলো, 2, 4, 6, 8, 10 এগুলো সব জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা 1, 3, এই যে 5, এগুলো সব আমার হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমি যে বিজোড় সংখ্যাটা হচ্ছে সেই বিজোড় সংখ্যাটাকে স্যার আমি এ ধরতে পারি স্যার? তোমরা বলবে যে হ্যাঁ স্যার ধরতে পারি। এই বিজোড় সংখ্যাটাকে যদি আমি এ ধরি স্যার, তাহলে আমার এইভাবে করে যদি আমার হয়, তাহলে আমার নিশ্চয়ই প্রথম সংখ্যাটা 21টা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা নিশ্চয়ই এ হবে, তাই না স্যার? হচ্ছে কি হচ্ছে না? তারপরের সংখ্যাটা a+2 হবে। কারণটা যদি একে যদি 1 ধরো, আর যদি একে যদি 1 ধরো, তাহলে এখানে যদি 1 ধরো, তাহলে এখানে নিশ্চয়ই 1 + 2 নিশ্চয়ই 3 হচ্ছে, আর 3 তো অবশ্যই একটা বিজোড় সংখ্যা স্যার, তার জন্য কিন্তু a+2 করেছি আমি, ওকে? আমি বোঝাতে পেরেছি স্যার? তো এইভাবেই আমরা প্রত্যেকটা সলিউশন করে যাব। তো এইভাবে আমি আর শেষ পর্যন্ত লিখছি না, যেহেতু আমাকে শেষ দুটো সংখ্যা চেয়েছে, তাহলে আমি শেষ দুটো সংখ্যাকে করব। তাহলে শেষ দুটো সংখ্যা আমি কীভাবে করব স্যার? তাহলে এখান থেকে করব আমি a+20 একটা নিব, a+20 একটা নিব স্যার, আর একটা a+22 একটা নিব। তাহলে আমার দেখো শেষ দুটো সংখ্যা বিজোড় সংখ্যা এখান থেকে আমার বেরিয়ে গেল, a+20 একটা a+22, ওকে? আশা করছি বোঝাতে পেরেছি আমি। তো এবার এই দুটো সংখ্যা যেহেতু গড় চেয়েছে, তাই আমরা কি করব, এই যে আমরা সংখ্যা দুটো সেটা আমরা কি করব, যোগ করব, তাই না? যোগ তো অবশ্যই করতে হবে, এবং যোগ করার পর কি করব স্যার? এটাকে যোগ করার পর আমরা স্যার 2 দিয়ে পুরো যে টোটাল যে কোশ্চেনটা থাকছে সেটাকে 2 দিয়ে ভাগ করব, কারণ দুটো সংখ্যার গড় চেয়েছে, এখানে দুটো সংখ্যাই রয়েছে, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, দুটো সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি করব, এ আর এ টোটাল হয়ে যায় স্যার 2a, আর 20 আর 22 যোগ করলে স্যার হয়ে যায় 42। এখান থেকে করব 2, এখান থেকে যদি আমি 2কে কমনলি নিই স্যার, তাহলে আমার কত পড়ে থাকছে আলটিমেটলি এই জায়গাটা থেকে, অর্থাৎ পড়েছে 2কে কমনলি নিলাম, এখানে পড়ে থাকছে এ স্যার, এখানে পড়ে থাকছে 21, আর এখানে পড়ে থাকছে নিচে থাকছে 2, এই 2 কেটে গেল স্যার, তাহলে আমার পড়ে থাকলো আলটিমেটলি এই কোশ্চেনটা থেকে a+21। এটা আমি তোমাকে এ দিয়ে বুঝিয়েছি, সেই জায়গায় এর জায়গায় তুমি এক্স ধরে নেবে, তাহলে এখানে অঙ্কটা হয়ে যাবে। এর জায়গায় শুধু জাস্ট এক্স বসিয়ে দিবে, তাহলে a+21 বা x+21 কোন অপশানে রয়েছে তুমি একটু দেখে নাও স্যার, এটা অপশান সি এ রয়েছে, ওকে? তারপরের অঙ্ক স্যার, তারপরের অঙ্কটা করবো স্যার। দেখো স্যার বলেছে যে আর, বলেছে কি স্যার, আর আর এস একসাথে কাজ করছে স্যার, আর এস এরা একসাথে কাজ করছে, এরা 60 দিনে কাজ করছে, ওকে? খুবই ভালো কথা। তারপরে বলছে এস আর টি এরা দুজন আবার কাজ করছে কত দিনে? 90 দিনে কাজ করছে, ওকে? এবার বলছে যে আর এস টি এরা
তিনজন মিলে কাজ করছে স্যার, সবাই মিলে একসাথে 45 দিনে কাজ করছে। তুমি বলবে যে হ্যাঁ স্যার করছে, অবশ্যই করছে। স্যার আমি এই যে পুরো ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই তিনটে সংখ্যা থেকে আমি লসাগু বের করব। এই 60, 90, 45-এর লসাগু স্যার হচ্ছে 180। এই 180-কে স্যার আমি যদি এই 60 দিয়ে ভাগ করি স্যার, তাহলে আমি কত পাবো স্যার? একটু কালিটা চেঞ্জ করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে স্যার আমি কত পাবো? এখান থেকে পাবো 60কে অর্থাৎ 3 6 18, 3 পাবো। আর 90কে আমি যদি স্যার আমি 180 দিয়ে ভাগ করি, তুমি বলবে স্যার 2 পাবো আমরা। আর 45কে যদি আমরা 180 দিয়ে ভাগ করি, তুমি বলবে স্যার 4 পাবো। তাহলে এবার এখান থেকে স্যার কিসের মান চেয়েছে? এখানে বলেছে যে আর ও টি কত দিনে কাজটা করবে, আর টি এর কতটা সময় লাগবে। তাহলে এখান থেকে স্যার আর টিকে আমরা বের করব। এখান থেকে খুব সহজে ফর্মুলায় আমরা কি করে বের করব স্যার? তো এখান দিয়ে তোমরা একটা দেখতে পাচ্ছ এস আর টি এর মান কত স্যার? তোমরা বলবে স্যার 2 রয়েছে এস আর টি এর মান। আমি আবার কালে চেঞ্জ করে দেখাচ্ছি। এস আর টি এর মান কত রয়েছে? 2। তাহলে এখানে দেখো আর এস টি, এই আর এস টির মান হচ্ছে 4। তাহলে এখান থেকে এস টিকে বাদ দিয়ে দিলে, তাহলে এখান থেকে এই এস টিকে বাদ দিয়ে দেবো, এস টির মানটা পুট করে দেবো 2। তাহলে এখানে পড়ে থাকবে আর এদিকে পুরো আছে 4, অর্থাৎ 2টা সমানের ওদিকে যাবে। তাহলে আর এর মানটা পেয়ে যাচ্ছি কত? 2। আর এর মানটা 2 পেলাম। সিমিলারলিভাবে স্যার একই রকম আবার করব স্যার, বোঝাচ্ছি। আর এস টি সমান রয়েছে 4। এবার দেখো উপরের ইকুয়েশনটা থেকে আর এসের মান বলে দেওয়া রয়েছে কত স্যার? 3। এই আর এসের মান বলে দিয়েছে 3। এই 3 পুট করে দিলাম এখান থেকে টি সমান 4, তোমার সমান 3টা সমান ওদিকে চলে গেলে 1 হয়ে যাবে। এবার আমার টোটাল কাজ ছিল স্যার 180, অর্থাৎ এখানে আরকে পেয়েছিলাম আমরা 2, আর এখানে স্যার টিকে পেয়েছিলাম 1, অর্থাৎ 2 আর 1 যোগ করলে কত হয় স্যার? তোমরা বলবে 3। এই 3কে 180 দিয়ে ভাগ করলে স্যার 3 6 18, 180, অর্থাৎ 60 দিনে কাজটা আমার করবে আর টি মিলে স্যার। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তারপরের অঙ্ক চলে যাব স্যার। এখানে বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য নয়? তো দেখো 36 দ্বারা বিভাজ্য, আমরা অঙ্কটা দেখে বুঝতে পারছি যে 36কে ভাঙলে আমরা পাই 3 12 36, তাই না? অর্থাৎ এই 3 12 36, অর্থাৎ এই যে পুরো সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোকে হয় 12 দিয়ে ভাগ যেতে হবে কিংবা 3 দিয়ে ভাগ যেতে হবে। প্রথমে তো হয় 3 দিয়ে যদি ভাগ চলে যায় প্রত্যেকটা, তাহলে সেটা মিলে যাবে। সেটা 3 দিয়ে ভাগ যাওয়া মানে সেটা 36কেও ভাগ যাওয়া। আর যদি সেটা 3 দিয়ে ভাগ না যায়, তাহলে সেটা কিন্তু 36 দিয়েও ভাগ যায় না। আর 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি স্যার? প্রত্যেক সংখ্যাগুলোকে যোগ করি আমরা। অর্থাৎ এই যে এখানে অঙ্ক লেটারগুলো রয়েছে 3 1 6 8, এগুলোকে যোগ করব স্যার। 3 আর 1 4 6 10, আর 1 18। এই 18কে স্যার 3 দিয়ে ভাগ যায়। তোমরা বলবে হ্যাঁ স্যার 3 6 18 হয়। তাহলে এই অপশানটা আমার হবে না, কারণ এখানে বলেছে কোনটা বিভাজ্য নয়, কারণ তো এটা তো বিভাজ্য গেল আমার। তারপরে আমরা দেখব স্যার 3 + 3, 3 + 3 + 7 + 6 স্যার। তাহলে এটা যোগ করেছে 3 3 এ 6 স্যার, 6 আর 7 স্যার হচ্ছে 13, 13 আর 6 হচ্ছে স্যার 19। 19কে 3 দিয়ে ভাগ যায়, তোমরা বলবে যায় না। তাহলে এটাই কিন্তু উত্তর হওয়ার কথা এবং এটাই উত্তর হবে, কিন্তু বাকিগুলো একটু চেক করে নিব স্যার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 7 5 কত স্যার? 12, 12 আর 2 স্যার কত? 12 আর 2 14, 14 আর 4 18। এই 18কে কিন্তু স্যার 3 দিয়ে ভাগ যায়। তোমরা বলবে হ্যাঁ স্যার অবশ্যই যায়। তাহলে এটা কিন্তু হচ্ছে। তারপরে স্যার এখান থেকে এই সংখ্যাগুলোকে যোগ করলে স্যার 9 6 15 3 18, এটাও 18 হচ্ছে। এটাই 18কেও 3 দিয়ে ভাগ যায়। তোমরা বলবে যে হ্যাঁ স্যার যায়। তাহলে আমার আলটিমেটলি কোনটা ভাগ গেল না? অপশান বি যেটা রয়েছে 3 3 7 6, এটা ভাগ যায়নি, এটাই উত্তর হয়ে যাবে। তারপরের অঙ্ক স্যার, এটা জাস্ট সিম্পল অঙ্ক, গোলকের একটা অঙ্ক বলেছে। যে আমি তোমাদেরকে দেখো, আমি যে অঙ্কের সিলেবাসটা তোমাদেরকে সাজেশন করেছিলাম, সেখানে গোলক দিয়ে বলেছিলাম একটা অঙ্ক আসবে, এবং গোলকের বেসিক জাস্ট ফর্মুলা দিয়ে অঙ্ক আসবে, তোমার ডিপ আসবে না। তার জন্যই বলেছিলাম যে আমি যেই সাজেস্ট করেছিলাম যে 15টা মতন চ্যাপ্টার, ওই চ্যাপ্টারকে খুব ভালোভাবে কিন্তু তোমাকে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, এগুলোর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। একটা গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। প্রথমত একটা গোলক, আমরা প্রত্যেকে জানি যে গোল, এই গোলকের ব্যাসার্ধ হাফটা হয় আমার ব্যাসার্ধ স্যার 4.9, আর পুরোটা হলে ব্যাস হয়। গোলকের আয়তন, তোমরা বলবে স্যার গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্রে ফেলতে হবে স্যার আমাকে। গোলকের আয়তনের সূত্র হচ্ছে স্যার 4/3, তুমি বলবে পাই আর কিউ। তাহলে এখান থেকে আমাকে ফর্মুলায় ফেললে আমার কি আসছে স্যার? তাহলে আমি এখান থেকে লিখব স্যার 4/3 ইন্টু পাই মানে স্যার প্রত্যেকে আমরা জানি 22/7, আর আর এর কিউব আমরা লিখব স্যার 49 ইন্টু 49 ইন্টু 49, অর্থাৎ 49কে 3 বার লিখব স্যার। প্রত্যেকটা থেকে আমি তুলব, দশমিক তুলে দেবো স্যার, অর্থাৎ দশমিক তুলে দিলে আমার প্রত্যেকের নিচে 10 চলে আসবে স্যার। এখান থেকে কাটাকাটি করব স্যার, কালি চেঞ্জ করে করাচ্ছি স্যার আমি। এখান থেকে কাটাকাটি করলে 7 7 49, উপরে থাকলো আমার স্যার 7। আর এখান থেকে আমরা কাটাকাটি করার চেষ্টা করব যে কি, তো স্যার এই যে জিনিসগুলো দেখছো, নিচে রয়েছে স্যার 3, এখানে রয়েছে 10 10 10,
অর্থাৎ এগুলোকে আমরা আর গুণ করব না স্যার, মানে এগুলোকে আর কেটে ছোটো করব না, কারণ এই অঙ্কটা অ্যাকচুয়ালি খুব ক্যালকুলেটিভ অঙ্ক। ওকে, ক্যালকুলেটিভ অঙ্ক। তো এই 49 7 এখানে রয়েছে 49, এখানে রয়েছে 49, এখানে রয়েছে 7, এখানে 22, এখানে 44, এই টোটাল সংখ্যাগুলোকে স্যার গুণ করলে, এবার তোমরা বলবে যে স্যার এটা তো গুণ করা কি সত্যিই সম্ভব? অবশ্যই তুমি অঙ্কের পাওয়ার তোমাকে এখানে লাগাতে হবে, কারণ এখানে তোমাকে গুণ করতেই হবে, তাছাড়া কোনো অপশান নেই। আমার গুণ করলে হয়ে যায় স্যার 14,79016, এটা ভাগ আমার নিচে থাকবে স্যার 3-এর পরে 3টে শূন্য, এটাকে ভাগ করলে দেখবে উত্তর হবে, পুরোপুরি মিলবে না, এটাকে উত্তর হবে 493.005, এটা হবে, যেটা এখানে উত্তর লিখে দেওয়া রয়েছে আনুমানিক, অর্থাৎ 493 এখানে হচ্ছে। তো এটা খুবই একটু ক্যালকুলেটিভ অঙ্ক দিয়ে দিয়েছে, এগুলোকে সময় নষ্ট করা ছাড়া আর কিছু বলা যায় না, তবে তোমাদেরকে করে দিতে হয় তাই করে দিলাম। ওকে, তারপরে বলেছে যে এই যে 125, 75, 150, 70 দ্বারা পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে স্যার, তাই আমাদেরকে অঙ্কটা কী করতে হবে? লসাগু করতে হবে, অর্থাৎ 125, 75 এবং 150, আমরা 70, এই কটা সংখ্যার এলসিএম করব। আমরা প্রথমত 5 দিয়ে দিচ্ছি, 5 আমরা 5 দিয়ে দিলে হচ্ছে 5 25 কত হয়? 125 হয়ে থাকে, ঠিক আছে। 5 15 75 হয়ে থাকে, তারপরে 3 5 15 অর্থাৎ 150 হয়ে থাকে, এবং 5 14 70 হয়ে থাকে। এখান থেকে আমরা আবার 5 দিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার যদি আমরা 5 দিয়ে দিই, 5 5 25, 3 5 15, 5 6 30, আর এখানে 14ই থাকবে। এখান থেকে আবার আমরা এখান থেকে এবার 3 দিয়ে দেব, এখানে থাকবে 5, এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 7 দুগুণে 14, আবার দেব এটাকে আমরা। এবার কত দিয়ে দেবো স্যার? আচ্ছা, আর যাবে না। ওকে, আচ্ছা স্যার, এখানে আমি 3 দিয়ে দিয়েছি, 3 দিয়ে তো 14কে যায় না, 14ই থাকে স্যার, মানে এখানে আমি 7 লিখেছি, তো এখানে 7 হবে না, এখানে স্যার আমার 14ই থাকবে। ওকে, এখানে তো আমার 14ই থাকছে, তাহলে আমি আবার 2 দিয়ে দিব, এখানে থাকবে 5, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, আর এখানে থাকবে স্যার 7 দুগুণে 14। তো এই পুরো সংখ্যাগুলোকে আমরা এবার গুণ করব স্যার। 5 5 25, 3 25 75, 75 দুগুণে স্যার কত হয়? 150, 75 দুগুণে হয় 150, আর 3 7 21, অর্থাৎ 21কে আমি 150 দিয়ে গুণ করব, কিংবা হ্যাঁ 21 দিয়ে 150 দিয়ে গুণ করলে কত উত্তর হয়ে যায়? এটা সম্ভবত গুণ করলে তোমাদের হয়ে যাবে 2494, আশা করছি এটাই হওয়া দরকার। 2494 এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো এটা আচ্ছা একটু গুণটা ভুল করলাম, 2494 হবে না স্যার, এটা হয়ে যাবে 5250 হয়ে যাবে স্যার। ওকে, 5200, আমি গুণটাকে করেই দেখাচ্ছি, না হলে আমি তোমাদের কত হয়েছিল স্যার? এখান থেকে হয়েছিল 5 5 25, 3 25 75, 75 150, 150 150 ইন্টু 3 ইন্টু 7, অর্থাৎ কত? 3 15 45, অর্থাৎ 450 ইন্টু 7, অর্থাৎ এখান থেকে করলে হয়ে যায় আমার উত্তর হয়ে যাবে 5250, এটাকে গুণ করলে। ওকে, তো করে নেবে, এটা আমার অপশান সি এ রয়েছে, অপশান সিকে লক করে দাও, 5250। তারপরের অঙ্কে চলে যাব। দেখো এখানে কি বলেছে? মুদ্রিত মূল্যের 50%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মুদ্রিত মূল্য, তাই না? একদিকে থাকবে মুদ্রিত মূল্য, আর একদিকে থাকবে ক্রয় মূল্য, একদিকে থাকবে ক্রয় মূল্য। তাহলে এই মুদ্রিত মূল্যর 50% সমান বলেছে, যেহেতু এখানে একটা কথা বলেছে সমান, যে জায়গাটা গোল করলাম এটা সমান কিসের? 70%-এর সমান বলেছে, এটাই বলেছে অঙ্ক, যে বলেছে তাহলে শতকরা লাভের হার কত, এটাই আমার চেয়েছে। তাহলে এখান থেকে দেখো আমার পার্সেন্টেজ কিন্তু কাটা যায়, এই পার্সেন্টেজ কাটা গেল, এই 7 এই 0 কাটা গেল, তাহলে আলটিমেটলি এটা আমার যেহেতু সমান রয়েছে, তাহলে এটা আমার উল্টে যাবে, যে কী হয়ে যাবে? 7:5 হয়ে যাবে যখন আমি ইস্টুতে আনবো। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার মুদ্রিত মূল্য, আর এটা ক্রয় মূল্যের ঘর, কারণ আমরা প্রথমটাকে তো মুদ্রিত মূল্যের ঘর ধরেছি এই যে, আর এটাকে তো ক্রয় মূল্যের ঘর ধরেছি। এখানে আলটিমেটলি ক টাকা লাভ হচ্ছে? তুমি বলবে স্যার 2 টাকা লাভ হয়েছে। আর আমরা সবসময় লাভ বা ক্ষতি কার উপর বের করি? ক্রয় মূল্যের উপর বের করি, অর্থাৎ 2/5 ইন্টু 100, অর্থাৎ এখান থেকে কাটাকাটি করব, 5 দুগুণে 10 অর্থাৎ 5 কুড়ি 100, 2 দুগুণে 4 অর্থাৎ 40%, এই অঙ্কটার উত্তর হয়ে যাবে। ওকে, তারপরের অঙ্কে চলে যাব।
তারপরের অঙ্ক দেখো, খুবই সহজ অঙ্ক, খুব কঠিন না। বলেছে 25% ছাড়। এই 25% ছাড়কে আমরা কি করব, এখান থেকে আমরা বলতে পারি যে এই 25% ছাড়কে আমরা লিখতে পারি যে 25/100, যেহেতু শতকরার অঙ্ক, 25% মানে কি 25/100। এটাকে আমরা ছোট করব কিসে, যে উপরে থাকবে 25-কে 25 আর নিচে হচ্ছে 4/25, এটাকে কাটাকাটি করলে 1/4 পড়ে থাকে। তাহলে এবার ছাড় বলেছে, অর্থাৎ ক্রয় মূল্য যদি আমার 4 টাকা হয়, তাহলে আমার মানে আর কি বিক্রয় মূল্য কত হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই আমার 3 টাকা হয়ে যাবে, কারণ এই 4 টাকার উপরে 1 টাকা ছাড় দিচ্ছি, অর্থাৎ 4 থেকে 1 বাদ দিলে আমার কত পড়ে থাকে, 3 পড়ে থাকে। তাছাড়া তোমরা এইভাবে করতে পারো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 25% ছাড় মনে হচ্ছে 75 টাকা। এই 75 আর 100কে যদি আমি 25 দিয়ে কাটি, 3/25, এখানে 4/25, তাহলে আলটিমেটলি আমার সেই 4:3 পড়ে থাকছে। আর এখানে আমার বলে দিয়েছে যে এটা হচ্ছে আমার ক্রয় মূল্যর ঘর, আর এটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্যর ঘর। তাহলে এই বিক্রয় মূল্য আমার বলে দিয়েছে দেখো 8175, অর্থাৎ 8175 বলে দিয়েছে। এটাকে আমরা কাটাকাটি করব, এটাকে কাটাকাটি করলে আমরা কত পাই স্যার, এখানে 3 7 81 আর 3 7 81, আর এখান থেকে হচ্ছে 3 2 6, 3 5 3 25 75, অর্থাৎ 27/25। এবার 27/25 এটা আমার কি না বিক্রয় মূল্য পেলাম। এবার আমার বলেছে তাহলে এটাকে আমার এই 27/25 এটাকেই যদি আমি কি করি, এই 27/25 অর্থাৎ 2750কে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে স্যার আমি যে আমার যে দামটা আসল দামটা ছিল সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমি গুণ করলে কত উত্তর হয়ে যায়, এটা দিয়ে গুণ করলে হচ্ছে আমার গুণটা করে নিবে, তো এটা গুণ করলে হচ্ছে 10,900। ওকে, এটা কোন অপশান আছে, অপশান ডিকে লক করবে। ওকে, তারপরের অঙ্ক দেখো, এই অঙ্কটা আমরা খুব সহজে করব। কিভাবে করব আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও। এই অঙ্কটা করা সবথেকে সহজ হচ্ছে যে দুটো পার্সেন্টেজ যখন থাকে, তো তখন আমরা একটা ফর্মুলা জানি কি, যে এক্স প্লাস মাইনাস ওয়াই আবার প্লাস মাইনাস, যেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস ওয়াই আবার প্লাস মাইনাস, এবার কি করব, যেটা হচ্ছে এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে সূত্র। দুটো পার্সেন্টেজের ক্ষেত্রে প্লাস মাইনাস কেন, যখন লাভ বলবে তখন প্লাস লিখবো, যখন ক্ষতি বলবে তখন মাইনাস লিখবো। এই ফর্মুলাটা ডাইরেক্ট ফেলে দেবো। ওকে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা এক্সের মান আমরা 45% আমরা লাভ জানি, যেহেতু তারপরে 30% ছাড় রয়েছে, ছাড় মানে তো মাইনাস দেবো, -30। আবার এবার এখানে সাইনটা প্লাস দিব, এই যে এখানে প্লাস মাইনাসের মধ্যে কোন সাইনটা বসাবো এখানে, যেহেতু 45-এর আগে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। আর উপরে লিখব এক্সের একবার এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, 45 আর 30 আর নিচে 100। অর্থাৎ এখান থেকে আমরা সলিউশন করব যে কি এই শূন্য কাটবে, অর্থাৎ এখান থেকে পড়ে থাকছে 45 30 বিয়োগ, আচ্ছা এটাকে আমরা একটু গুণ করব, 3 5 15, 5 হাত থেকে 1, অর্থাৎ আর 13, মোটামুটি হচ্ছে 13.5, তাই না? 0.5 কেন, 10 আমরা দশমিকটাকে সরিয়ে দিলাম, অর্থাৎ 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 12 13, একদম 135 আর দশমিক 1 ঘর সরিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এখান থেকে আবার কী হবে, মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যায়, অর্থাৎ 45 থাকবে মাইনাসে মাইনাসে প্লাস করলে হয়ে যায় এটা 43.5, আর এই 45 থেকে 43.5 বাদ দিলে কত হয়, 1.5%, অর্থাৎ এটাই আমার উত্তর হয়ে যাবে, অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তারপরের অঙ্ক দেখে যাও। তারপরের অঙ্কটা এটা হচ্ছে, আমি আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি যেটা খুবই ক্যালকুলেটিভ চ্যাপ্টার এবং সবথেকে ডিফিকাল্ট চ্যাপ্টারের মধ্যে, শিফটের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু প্রিভিয়াসের এসেছে তার জন্য করাতে হচ্ছে। তো এরকমই প্রশ্ন তোমাদের যদি আসে, যাতে তোমরা যাতে ক্র্যাশ না হও বা না ফাঁসো, তার জন্যই আমি এই অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করিয়ে দিচ্ছি। আমি জানি অনেকের বোরিং ফিল হচ্ছে, বাট কিছু করার নেই, বোরিং লাগলেও বা বোরিং হলেও আমাকে কিন্তু করতে হবে। দেখে নাও, এখানে বলেছে আমন দুটো পরীক্ষা দিয়েছে, তিনি প্রথম পরীক্ষায় 600 নম্বরের মধ্যে কত পেয়েছে, দাদাভাই তোমরা বলবে দাদাভাই 600 নম্বরের মধ্যে প্রথম পরীক্ষায় পেয়েছে 450 নম্বর, খুবই ভালো কথা, এবং সামগ্রিকভাবে 70% নম্বর পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় পরীক্ষায় যদি 500 নম্বরের মধ্যে সে কত শতাংশ নম্বর পেয়েছে, মানে এক কথায় বলতে গেলে ও দ্বিতীয় যে পরীক্ষাটা দিয়েছে সেই দ্বিতীয় পরীক্ষায় 500-র মধ্যে কত পেয়েছে, ও কত শতাংশ নম্বর পেয়েছে, শতাংশ বলতে পার্সেন্টেজে চেয়েছে। তাহলে তুমি বলবে দাদা টোটাল নাম্বার কত, টোটাল তো তুমি বলবে দাদা প্রথম পরীক্ষাটা দিয়েছিলাম 600-তে আর দ্বিতীয় পরীক্ষাটা 500-তে, টোটাল আমার 1100 নম্বরের পরীক্ষা হয়েছিল। তুমি বলবে যে একদম হ্যাঁ, টোটাল 1100 নম্বরের পরীক্ষা হয়েছিল। তুমি বলবে যে একদম হ্যাঁ,
তাহলে এবার 1170% মানে সামগ্রিকভাবে সে কত নম্বর পাচ্ছে একবার দেখি নাও। এই 1170% অর্থাৎ 70/100, এখানে দুটো শূন্য কাটা যায়, অর্থাৎ 7 11 77, অর্থাৎ 770। এটা আমার টোটাল নাম্বার আমি পেয়েছি, তাই না দাদা ভাই? এই নম্বরটা আমি পেয়েছি, আমার হচ্ছে টোটাল নাম্বার 770 নাম্বার আমি পেলাম। এবার এই 770 নম্বরের মধ্যে দ্বিতীয় পরীক্ষায় তো আমি 420 নম্বর পেয়েছি, তাই না? এই 420 বাদ দিলে আমার কত পড়ে থাকে জানো? 350 পড়ে থাকে। তাহলে এই 350টা আমার দ্বিতীয় পরীক্ষার প্রাপ্ত নম্বর, কারণ প্রথম পরীক্ষার নম্বর আমি 420 বাদ দিয়ে দিলাম টোটাল নম্বর থেকে। টোটাল যে 770 পেয়েছি সেখান থেকে 420 বাদ দিয়ে দিলাম, যেটা প্রথম নম্বর ছিল, বাকিটা যেটা পড়ে থাকবে সেটা দ্বিতীয় নম্বর। সেই 420 আর 350 যোগ করলে সেই 770ই আসে। তাহলে এই আমার কি দ্বিতীয় নাম্বার পেয়ে গেলাম। এবার যেহেতু আমার চেয়েছে উত্তর তার দ্বিতীয় নাম্বারের গড়, তাহলে টোটাল নাম্বার দিয়ে আমরা কি করব? টোটাল নাম্বার ছিল 500, তার মধ্যে পেয়েছিলাম 350 নাম্বার ইন্টু 100, অর্থাৎ এটাকেই আমরা কাটাকাটি করব, 0 0 কাটবো, 5 7 35, অর্থাৎ আমার 70 পড়ে থাকছে, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এই শিফটের কোশ্চেন। তো আবার পরবর্তী শিফটে দেখা হবে। তো এই পর্যন্ত জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।